বিএনপির কিন্তু গদি ধরে রাখা কঠিন হয়ে যাবে। বিরোধী দল যদি একটা নাড়াচাড়া দেয়, এই জায়গায় বিরোধী দল নাম কাওয়াস্তে কিছু বিরোধিতা করে না, বিপ্লব আন্দোলন সংগ্রাম সাংগঠনিক কাঠামোতে বিএনপি আওয়ামী লীগের ধারে কাছেও নাই সাংগঠনিক মজবুতি। সেই জায়গায় জামাত ইসলামী চাইলে তাদের কিন্তু মোকাবেলা করতে পারতো, কিংবা মুখোমুখি হয়ে কিন্তু কিছু করতে পারতো। এখন কি খেয়াল করছেন গোটা বাংলাদেশে পুলিশ কি পাশে দাঁড়ায়? আওয়ামী লীগ এত কাজ করেছে কিভাবে? পুলিশ পাশে ছিল। এখন কি বিএনপি সেভাবে পুলিশকে পাশে পাচ্ছে? আগের মতো কিন্তু পাশে পাওয়া যাচ্ছে না। তার মানে এই যে চ্যানেল ভয়েস অফ পিপল, ভয়েস অফ পিপলের মনির ভাই এই বিপ্লবের অন্যতম সঙ্গী। মনির ভাইয়ের এই চ্যানেল এই বিপ্লবের জন্য বড় ভূমিকা পালন করেছে। সবগুলা চ্যানেল মিলে সবগুলা কথাবার্তা, কেউ শরীর দিয়ে খেটেছে, কেউ রক্ত দিয়েছে, কেউ ঘাম দিয়েছে, কেউ সময় দিয়েছে, কেউ বুদ্ধি দিয়েছে। সবগুলা মিলেই আমাদের এই বিপ্লব হয়েছে। আমরা সবাই মাজলুম ছিলাম। আমরা সবাই বিভিন্ন জায়গায় আমরা গুপ্ত ছিলাম। আজকে খুব আফসোস লাগে। এখন কথা বলার মতো আমার অনেক ব্যাপারে রুচি নাই। সেটা হলো এখন এতক্ষণ ওই যে মনিরুজ্জামান ভাই বলে গেলেন, উনি অনেকক্ষণ একদম মানে ভেঙাইয়া চেগাইয়া গুপ্ত, গুপ্ত করে বলে গেলেন। আমরা কে গুপ্ত ছিলাম না ভাই? কে ছিলাম না গুপ্ত? এই মনিরুজ্জামান ভাই নিজের বাসায় কি ঘুমাইতে পারছে? আমি আমার বাসায় ঘুমাইতে পারছি? তারেক রহমান সাহেব পেরেছে এবং বিএনপির নেতৃবৃন্দ বলেছে আমাদের নেতা কর্মীরা রিক্সা চালক সেজেছে। এই যে রিক্সা চালক সাজলাম, এটা কি? এটা কি গুপ্ত না? এটা কি একটা আলোচনার বিষয় ভাই? এখন আপনি এখন ওই ৭১ এর মুক্তিযোদ্ধা বাড়াবার প্রতিযোগিতা ৩০ লাখে নিয়ে গেছে। অথচ সেটা আপনি ২ লাখ ১ লাখও প্রমাণ করতে পারবেন না। আর এটা ১৪০০ ফেমাস হইছে ব্যাপারটা। এটারে কেমনে কমাইয়া ৮০০ তে আনা যায়? আমি এটা নিয়ে তর্ক করব না। ৮ জনও যদি হয়, এটা কি সংখ্যা নয়? তাদের জীবনের কি দাম নাই? আল্লাহ কি বলে ইসলামের যে শরীয়তের পরিভাষা, মান কাতালা নাফসাম মুতাআম্মিদান, একজন ব্যক্তিকে যে ইচ্ছাকৃতভাবে খুন করল, মানে কাতালান নাসা জামিআ, সেজন্য গোটা বিশ্ব মানবতাকে খুন করেছে। এখন ৮০০ না ১৪০০, কি আজাইরে আলোচনার বিষয়। আমরা সবাই মাজলুম ছিলাম। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, স্বাভাবিকভাবেই একটা দল সরকারি দল হবে, একটা দল বিরোধী দল হবে। কিন্তু আমি জাতির সাথে এভাবে তামাশা করলাম। একটু আগে প্রশ্ন করলেন কি মনির ভাই, আর উনি কোথাকার গুপ্ত, কোথাকার কি নিয়ে আসছেন? আপনি সোজা সাপটা জবাব দেন। জাতির সাথে এত বড় বেইমানি, এত বড় তামাশা। মাননীয় প্রধানমন্ত্রী নিজের মুখে বললেন, আপনারা হাতে ভোট দেবেন। আপনি একটু পরে পল্টে নিলেন। ভাই এটার জবাব দেন আপনি। এটা কি জাতির সাথে তামাশা নয়? এটা কি যেকোনো স্বার্থে আপনি বলেন এভাবে বলা যায়? এটা কি হয় নাকি? এরপরে বর্তমান যে বিএনপি, তারা মেজরিটি নিয়ে ক্ষমতায় গেছে। কেমনে গেছে? আমি এটা আজকে আলোচনা করব না, যেহেতু এটা আমাকে প্রশ্ন করা হয়নি। এখন হাজারো কথা থাকলেও এখানে এবছর যে বিরোধী দল পেয়েছে, ডাক্তার শফিক সাহেবের মতো মানুষ, ভদ্রলোক সজ্জন মানুষ, তিনি কাউকে কখনো গালি দিয়েছেন, মিথ্যা প্রতারণা করেছেন। এটার প্রমাণ কি আছে? বাস্তবতা হচ্ছে মানুষ কখনো, কখন ২ বারের বেশি ৫ বারই যখন কাউকে খোঁজে, তখন কয় যে আমাদের কুমিল্লার ভাষায় কয় দুনিয়াটা খুঁইজাইছি। দুনিয়া কোথায় খুঁজতেছি? ৫ বারই খুঁজেছে। ব্যাপারটা হইলো শহীদ পরিবারের সাথে সাক্ষাতের ব্যাপার যদি বলা হয়, তাদের সহযোগিতা করার ব্যাপার যদি বলা হয়, বাংলাদেশে ডাক্তার শফিক সাহেবের চেয়ে বেশি আর কেউ করে নাই। এখন উনি নিয়ে আসছে। আসলে কয়জন করছে আর কয়জন বলছে? মানে লোকটা যে সবার চেয়ে বেশি দেখা করলো, কষ্ট করলো, এরপরও তারে বাস দিতে হবে। এগুলা কি ভাই আদর্শ? এগুলা রাজনীতি হলো? আজকে যে সংসদের মতো পবিত্র জায়গায় এই ভঙ্গুর দেশটাকে আমরা সোজা কিভাবে করতে পারি? সরকারি দল, বিরোধী দল মিলে আমাদের সোজা করা দরকার। আমি যদি গোপন কথাটাকে জাতির সামনে ওপেন করে দেই, তাহলে ব্যাপারটা এভাবে বলতে হবে, সেটা হচ্ছে এই, বর্তমান বিরোধী দল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একমাত্র বিরোধী দল যারা একদিকে সবচেয়ে শক্তিশালী, এটা হলো পজিটিভ দিক। নেগেটিভ দিক যদি বলি আমি, আবার এটারও পজিটিভ বিষয় আছে। সেটা হলো এই, তারাই একমাত্র বিরোধী দল যারা চায় না বিএনপির পতন হোক। আমি মানে এই গুপ্ত কথাটাকে ওপেন করে দিলাম। কারণ জামাত ইসলামী ভদ্র সজ্জন লোকজনের একটা দল। এখানে সব ফেরেশতা না। এটা বলার কোন সুযোগ নেই। আমরা একে অপরের পর্যালোচনা আলোচনা করলে হাজার কথা বলতে পারবো। মনির ভাই ১০০ বলবে, আমি ১০০০ বলতে পারবো। এটা কোন ব্যাপার না। এটা কোন কথা না। ব্যাপার হলো জামাত ইসলামী একমাত্র দল তারা চাচ্ছে, এবং নির্বাচন যেদিন হয়েছে রাত্রিবেলায় তারা যে কলাকৌশল করেছে, পরের দিন জামাত কিন্তু এই কথাটা বলেছে যে আমরা এখানে কিন্তু প্রতিবাদ করলে করতে পারতাম। জামাত ইসলাম কিন্তু এটা স্বাভাবিকভাবে, বিএনপি দেখুন, বিএনপি কিন্তু আপামর জনতার দল। কিন্তু বিপ্লব আন্দোলন সংগ্রাম সাংগঠনিক কাঠামোতে বিএনপি আওয়ামী লীগের ধারে কাছেও নাই সাংগঠনিক মজবুতি। সে জায়গায় জামাত ইসলামী চাইলে তাদের কিন্তু মোকাবেলা করতে পারতো, কিংবা মুখোমুখি হয়ে কিন্তু কিছু করতে পারতো। এখন কি খেয়াল করছেন গোটা বাংলাদেশে
পুলিশ কি পাশে দাঁড়ায়? আওয়ামী লীগ এত কাজ করেছে কিভাবে? পুলিশ পাশে ছিল। এখন কি বিএনপি সেভাবে পুলিশকে পাশে পাচ্ছে? আগের মতো কিন্তু পাশে পাওয়া যাচ্ছে না। তার মানে বিরোধী দল যদি একটা নাড়াচাড়া দেয়, বিএনপির কিন্তু গদি ধরে রাখা কঠিন হয়ে যাবে। সেই জায়গায় বিরোধী দল নামকাওস্তে কিছু বিরোধিতা করে। নামকাওস্তে। কথা বুঝছেন? এর বাহিরে কিন্তু বিরোধিতা করে না। অর্থাৎ বিরোধী দল নিজেই চাচ্ছে যে বিএনপি টিকে থাকুক। বিএনপি টিকে থাকুক। এজন্য আমরা এই যে আমরাও তো অনেক ব্যাপারে হয়তো যখন অতিমাত্রায় কিছু বিষয় জুলুম হয়ে যায়, যে আমার দেশের স্বার্থ বাদ দিয়ে পাশের দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সামনে নিয়ে আসা হয়, তখন হয়তো আমরা কথা বলি। হয়তো এই কথাগুলো তারা হজম করতে পারে না। আরে ভাই গত ১ টা মাসের ব্যাপারটা আপনি দেখেন তো কিভাবে দর্শন করে মায়ের পেট থেকে বাচ্চা বের করে মেরে ফেলেছে। এটা কি চিন্তা করা যায়? গত একটা মাসে মানে দর্শনেরও কিছু কিসিম আছে। যেমন বাংলাদেশে কিছু নেগোসিয়েশন এর মাধ্যমে দর্শন হয়, টাকা পয়সার হিসাব না মিললে এটা দর্শনের মামলা হয়। এগুলোও তো বাংলাদেশের দর্শন। কিন্তু গত একটা মাসে কিছু জঘন্য দর্শন হয়েছে। ৩ মাসের বাচ্চার সামনে দর্শন করে মেরে ফেলা, ওপেন মানুষকে মানে কেটে ফেলা, মেরে ফেলা, হত্যা করা, তারপরে কিশোর গ্যাং যে পর্যায়ে চলে গেছে, বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি যে পর্যায়ে চলে গেছে, এটা কি আমরা গত যেকোনো সময়ের তুলনায় একটু অবনতি আমরা বলতে পারি না? এই সত্য কথাটাকে বিএনপি হজম করতে পারে না। তারা মনে করে আমরা তাদের বিরোধিতার জন্য বিরোধিতা করি। আরে ভাই এখন একবারে ওপেন হয়ে গেছেন, আমরা গুপ্ত ছিলাম। আমরা ছাড়া বিএনপির পক্ষে কথা বলবার লোক কয়জন ছিল মিয়া মাঠে? মাঠে কয়জন ছিল? বিএনপির এখন যারা বড়, বড় মন্ত্রী হয়েছে মিয়া, আওয়ামী লীগের সাথে বসে, বসে তারা যে ব্যবসা করেছে এগুলোকে আমরা চোখে দেখি নাই? এখন বিষয় হলো আমরা স্বেচ্ছায় চাচ্ছি না যে এই ব্যাপারগুলো সামনে আসুক। অথচ বিএনপি যেটা বিষয় না, একটা প্রধানমন্ত্রী এই অহেতুক বিষয় সংসদে নিয়ে আসে। অবাক করা ব্যাপার, আশ্চর্য ব্যাপার। আপনি ২ দিন আগে মাজলুম ছিলেন না? আপনি ২ দিন আগে মাজলুম ছিলেন না? সেই ১৩ সালে খালেদা জিয়ার যে কি বলে যে খালেদা জিয়াকে সেখান থেকে মুক্ত করবার জন্য যেই শিবিরকে গুপ্ত বলা হয়, ওই শিবির সবার আগে মিছিলটা করেছে। ওই শিবির কি বলে যে ডাক্তার কি বলে যে সম্ভবত রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়ার এমপি। তিনি তো বলেছেন যে আমরা যখন প্রস্তাব করেছিলাম যে বেগম জিয়াকে আমরা মুক্ত করব, তখন আমরা অনেকেরই সহযোগিতা পাই নাই। অনেকেরই ফোন বন্ধ ছিল। এই কথাগুলোর তো জবাব নাই। অতএব এখন তারা বাঘ হয়ে গেছেন। আমরা চাই না আসলে মূলত এই ব্যাপারগুলো সামনে আনতে। বিরোধিতার জন্য বিরোধিতা করলে এরকম বহু বিরোধিতা করা যায়। আমরা যেটা চাচ্ছি সেটা হলো ভাই আসেন দেশটা করি। চেষ্টা করি আমরা। হ্যাঁ, কিছু বিরোধিতা তো থাকবেই। আমরা তো একেক মায়ের একেক সন্তান। আমাদের এখানে ২ টা দল আছে। ২ টা দলের আদর্শ আলাদা। এখানে ১১ দলের মধ্যে ১১ টা দল। আবার সরকারি বিরোধী দল হিসেবে ২ টা পার্ট এখানে। স্বাভাবিকভাবেই বিরোধিতার জন্য বিরোধিতা কিছু টুকিটাকি থাকবে। কিন্তু অহেতুক ব্যাপারে চেতনার ব্যবসার জন্য সংসদে মানুষের কোটি, কোটি টাকা খরচ করে এই আগের বিষয় নিয়ে আসা। আচ্ছা পৃথিবী থেকে আর কোন দেশ স্বাধীন হয় নাই? হয় নাই? আমরা কোন মুক্তিযোদ্ধাকে কিংবা মুক্তিযুদ্ধকে কোনটাকেই আমরা অবজ্ঞা করি না। বিএনপি কি এরকম বহু রাজাকারকে বড়, বড় চেয়ারে বসায় নাই অতীতে? বসায় নাই। জামাত ছাড়া। জামাতের বাহিরের বহু বড়, বড় রাজাকার। বিএনপির বহুত বড়, বড় নেতাদের বাবা নাই, দাদা নাই, আছে না এগুলো? এই বিষয়গুলো যদি আমরা আলোচনা করে একটা ঝগড়া না করতে থাকি, ঝগড়াটার মীমাংসা কে করবে? হবে না। আওয়ামী লীগ যেমন একটা ঝগড়া লাগিয়ে ১৭ টা বছর শাসন করেছে, মানুষের উপর জুলুম করেছে। এখন আপনারা যদি সেটা আবার করতে থাকেন, আওয়ামী লীগ তো মাজলুম হইয়া ক্ষমতায় যায় নাই। আপনারা মাজলুম হওয়ার পরে ক্ষমতায় এসেছেন। অতএব আপনাদের কাছে আমরা যেটা চাই যে আমরা আপনাদের হেল্প করতে চাই। হয়তো ন্যায্য নৈতিক কোন বিষয়ে বিরোধিতা করব। আরে ভাই তো আপনি বড় চেয়ারে বসছেন, আপনি একটু ধৈর্য ধরবেন না? আপনার বিরুদ্ধে আমি বলবই তো। আপনি এতটুকু নেবেন না? কি আশ্চর্য ব্যাপার। এখন কারো বিরুদ্ধে কথা বললেই তাকে গ্রেফতার করে তুলে নিয়ে যাবে হাসিনার মতো। এটা কি কোন কথা হলো? আপনি এতটুকু সমালোচনা তো সহ্য করতে হবে। এই ব্যাপারগুলো আমি মনে করি জাতির সাথে প্রচারণা না করে বিএনপিকে বিএনপি যেভাবে ২ শতাধিক আসন নিয়ে ক্ষমতায় বসেছে, আমি মনে করি ডাক্তার শফিকুর রহমান এমন একজন ভদ্র সজ্জন মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী যদি তাকে পার্সোনাল ডেকে বলে যে আপনাদের ন্যায্য সকল কথা আমরা রাখবো। আল্লাহর ওয়াস্তে এই ভঙ্গুর দেশটাকে সোজা করতে দেন। আমার মনে হয় ডাক্তার শফিকুর রহমান আগামী ৫ বছরে একটা মানে সরকার হটাবার কোন আন্দোলনে ডাক্তার শফিকুর রহমান যাবে না। কারণ তিনি ভদ্র মানুষ। আগের থেকেই তিনি কাউকে তার গোটা রাজনৈতিক জীবনে আঘাত দিয়ে কথা বলেছেন। এটা খুব বেশি পাবেন না। হয়তো অনেক বেশি খোঁচাখুচি ওনাকে করার পরে ভদ্র ভাষায় হাসি দিয়ে একটা জবাব দিয়েছেন। অনেক বেশি যে কাউকে কটাক্ষ করেছেন এই অভ্যাস কিন্তু তার নাই। এটা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করতে পারে। এটা সুযোগ আছে। এবং এর একটা কথা আমি শুরুতেও বলছি যে এই বিরোধী দল একমাত্র বিরোধী দল যারা এই মুহূর্তে চায় যে বিএনপি কন্টিনিউ করুক। তারা মোটেও চায় না বিএনপি পড়ে যাক। এটা চায় না। এটা তো ভালো দিক দেশ গড়ার জন্য। যেটা অন্যান্য দেশগুলাতে হয়। যেমন আমেরিকাতে আছে। আপনার বিরোধিতার সময় বিরোধিতা হয়েছে। কিন্তু যখন সরকার গঠন করে একে অপরকে সহযোগিতা করতেছে, দেশ গড়ার জন্য সবাই এগিয়ে যাচ্ছে। আমরা চাইছিলাম এরকম একটা নতুন বন্দোবস্ত হবে। কিন্তু এখন আবার চেতনার ব্যবসা শুরু হয়ে গেছে। আরে ভাই রাখেন না এই সমস্ত চেতনার ব্যবসা। এই চেতনার ব্যবসা কি ফায়দা হয়েছে? আমরা
রাষ্ট্রীয় একটা কাঠামো তৈরি করে যারা দেশের জন্য জীবন দিয়েছে, ৭১-এ যারা জীবন দিয়েছে, বিভিন্ন সময় যারা জীবন দিয়েছে, ৯০-এর আন্দোলনে যারা জীবন দিয়েছে, ২৪-এ যারা জীবন দিয়েছে, আমরা একটা রুল করে সরকারি দল বিরোধী দল মিলে আমরা তাদেরকে সম্মানিত করব। এর বাহিরে এটা নিয়ে কোনো কথাবার্তা হবে না সংসদে। আজেরা টাইম মানুষের কোটি কোটি টাকা খরচ করে এখানে এই সমস্ত আজেরা পেশাল পাওয়ার দরকার নাই তো। দেশকে কিভাবে আগানো যায়? একটা মুসলিম প্রধান দেশ হিসাবে এই জায়গায় আমাদের ভূমিকা কি হওয়া উচিত? কি বলে যে সাবেক ভারপ্রাপ্ত আমিরে জামাত অধ্যাপক মুজিবুর রহমান তিনি বলেছিলেন যে বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে এই পর্যন্ত কেউ একটা কোরআনের আইন করলো না। বিএনপির কোন নেতা জনের নামটা বলে গেছি। তিনি বললেন কি তিনাকে পরিষ্কার করতে হবে তিনি সংবিধান চায় না কোরআনের আইন চায়। আমি স্পষ্ট করে জাতির সামনে বলতেছি এই কথা। আমি শেষ করে ফেলতেছি এই কথার উপরে। সেটা হলো এই কথার উপরে যদি আপনার কি বলে যে ওনার এই কথার জবাবে যদি আপনি এই কথা বলেন, আপনি তো আপনার ঈমান হারাইছেন। আপনি তো আপনার ঈমান হারাইছেন। আপনি সংবিধানকে আর ইসলামকে মুখোমুখি করলেন কেন? তখন আমি কোনটা নিব? মুখোমুখি করব না। এই সংবিধান তো বহুবার পরিবর্তন হয়েছে। সংবিধানে যদি এরকম অন-ইসলামিক কিছু থাকে আমরা সেটা সংসদে আলোচনার মাধ্যমে সেটা কারেকশন করব। সংবিধান আর ইসলামকে আপনি মুখোমুখি কেন করবেন? এখানে তো আপনি এমন একটা অবস্থা করলেন, হয় আমাকে ইসলাম মানতে হবে না সংবিধান মানতে হবে। তাইলে আমি সংবিধানকে উনি বুঝাতে চাচ্ছি সংবিধানের গুরুত্ব বেশি। তাইলে ইসলামকে বাদ দিতে হবে। তাইলে কি আমার ঈমান থাকে? আমার ঈমান আগে, ইসলাম আগে, তারপরে দেশ। দেশের আগেও ইসলাম। সবকিছুর ঊর্ধ্বে দেশ। এই দেশেরও ঊর্ধ্বে হচ্ছে ইসলাম। এটা তো আমাকে মানতে হবে অ্যাজ এ মুসলিম। আপনারা যদি আবার আওয়ামী লীগের মতো কথাবার্তা বলেন, এগুলো দুঃখজনক ভাই। আসলে এই টকশো গুলাতেও এখন আর তর্ক বিতর্ক করতে চাই না। কারণ আমরা এই চারজনে এখনকার আজকের ফ্রেমে যে চারজন আছি, এই চারজন তো ভাই অতীতে কথা বলছিলাম। একসাথে কথা বলছি। অনেক টকশোতে আমরা আজকের এই চারজনই ছিলাম, অন্য কেউ ছিল না। এই ফ্রেমটাই ছিলাম। তাহলে আজকে আমরা তর্ক করবো কেন ভাই? আমরা তর্ক করতে চাই না আর ভাই। তর্ক করতে করতে ক্লান্ত ভাই। নতুন কিছু করেন, নতুন কিছু করেন, দেশের জন্য কিছু করেন, আমরা এটা চাই। এর বাহিরে আমাদের আর কোনো প্রত্যাশা নেই। ধন্যবাদ।